সুপ্রিয় ছাত্রীরা, তোমরা কেমন আছো? অনলাইনে আমার তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় ছাত্রীরা, তোমরা কেমন আছো? অনলাইনে আমার তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শওকত হোসেন, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান, রানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, রানীগঞ্জ, ঢাকা। আজকের বিষয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রাণীবিজ্ঞান, রক্ত। তোমরা সবাই নিচের ছবিগুলি একটু লক্ষ্য করো। দেখো তো চিনতে পারো কি না? রক্তের ব্যাগ এবং টেস্ট টিউবের মধ্যে রক্ত। হ্যাঁ, এগুলো মানুষেরই রক্ত। আজকে আমরা রক্ত নিয়ে বিশদভাবে আলোচনা করব। পাঠ ঘোষণা। আজকে আমাদের পড়ার বিষয় মানুষের রক্ত এবং রক্ত কণিকা। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা রক্ত কণিকা সমূহের নাম বলতে পারবে, রক্তকণিকা সমূহ শনাক্ত করতে পারবে, রক্তকণিকা সমূহের চিত্র অঙ্কন করতে পারবে। রক্ত কি? রক্ত আমরা সবাই চিনি। আমাদের হাত বা শরীরের কোনো অংশ যদি কেটে যায়, তাহলে এক ধরনের তরল লাল রঙের এক ধরনের পদার্থ বের হয়ে আসে। সাধারণ ভাষায় এটাকে আমরা রক্ত বলি। চলো আমরা বইয়ের ভাষায় রক্তকে একটু জানি। রক্ত হচ্ছে মানুষের জীবন রক্ষাকারী এক বিশেষ তরল যোজক টিস্যু, যার মাধ্যমে বিভিন্ন রক্তবাহিকা দেহের সকল কোষে পুষ্টি, ইলেকট্রোলাইট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, ইমিউন কোষ ইত্যাদি বহন করে নিয়ে যায় এবং কার্বন ডাই অক্সাইড বিভিন্ন বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেয়। এই ধরনের তরল যোজক কলাই হচ্ছে কি? রক্ত। আমাদের একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার, অর্থাৎ তার শরীরের যে ওজন এর প্রায় 8% পরিমাণ রক্ত থাকে। এর পিএইচ মাত্রা হচ্ছে 7.35 থেকে 7.45 পর্যন্ত। রক্ত সামান্য ক্ষারীয়, এর জন্য রক্তর স্বাদ কিছুটা নোনতা ধরনের। আর রক্তের টেম্পারেচার হচ্ছে আমাদের বডি টেম্পারেচারই, মানে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে সামান্য বেশি, প্রায় 1.065। আমরা এখন রক্তের উপাদানকে অ্যানালাইসিস করব। আমরা যদি টেস্ট টিউবের মধ্যে রক্তকে নিয়ে সেন্ট্রিফিউগাল মেশিনে ঘুরাই, তাহলে আমাদের ছবির মধ্যে দেখা যাবে যে রক্তের দুটো স্তর পাওয়া যাবে। একটা হচ্ছে রক্ত রস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তকোষ হচ্ছে টোটাল রক্তের 55% এবং রক্তকণিকা হচ্ছে 45%। রক্তের কণিকাগুলো এই টেস্ট টিউবের নিচের দিকে অধক্ষেপ বা তলানি আকারে জমা থাকে। আমরা একটু ছবিগুলো একটু ভালো করে দেখি। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা একটা চার্ট দেখি, তাহলে আমরা মোটামুটি বিস্তারিত বিষয়গুলো সব বুঝতে পারবো। প্রথমে আমরা দেখব রক্তরস বা প্লাজমা। এটার কালারটা হচ্ছে হালকা হলুদ বর্ণের এবং এটা টোটাল রক্তের হচ্ছে 55%। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এই 55%-এর মধ্যে পানির পরিমাণে সবচেয়ে বেশি। টোটাল রক্তের প্রায় 90 থেকে 92% হচ্ছে পানি। আর এখানে কিছু দ্রবীভূত কঠিন পদার্থ থাকে, এর পার্সেন্টেজ হচ্ছে 8 থেকে 10%। কঠিন পদার্থের মধ্যে আবার জৈব এবং অজৈব পদার্থ আছে। জৈব পদার্থ হচ্ছে 7 থেকে 9% এবং অজৈব পদার্থ হচ্ছে 0.9%। এছাড়া বেশ কয়েক ধরনের গ্যাসীয় উপাদানও রক্তের মধ্যে পাওয়া যায়। আমরা এখন দেখব যে রক্তের মধ্যে অজৈব পদার্থগুলো কি কি আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম,
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ এবং তামা। আর মোট জৈব উপাদানের 7 থেকে 9%-এর মধ্যে আছে 3 ধরনের পদার্থ। একটা প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ, একটা হচ্ছে অন্যান্য পদার্থ। প্লাজমা প্রোটিন হচ্ছে অ্যালবিউমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন এবং ফাইব্রিনোজেন। আর নাইট্রোজেন জনিত রেচন পদার্থগুলোর মধ্যে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যামথিন এবং অ্যামোনিয়া। আর অন্যান্য পদার্থগুলোর মধ্যে আছে গ্লুকোজ, ফ্যাট, কোলেস্টেরল, হরমোন, বিভিন্ন প্রকার এনজাইম। বিভিন্ন রঞ্জক পদার্থগুলো এই জায়গায় অবস্থান করতেছে। এরপর আমরা দেখব রক্তকণিকাগুলো। রক্তকণিকা 3 ধরনের, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকা আবার 2 ধরনের, একটা গ্রানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইটকে আবার 3 ভাগে ভাগ করা যায়: ইউসিনোফিল, বেসোফিল এবং নিউট্রোফিল। আর আর অ্যাগ্রানুলোসাইটকে বলা হয় 2 ভাগে ভাগ করা যায়: লিম্ফোসাইট এবং মনোসাইট। আসো আমরা ডিটেলসে যাই। আমরা এখন আলোচনা করব রক্তকণিকা। আমরা বেশ সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে দৃশ্যমান 3 ধরনের রক্তকণিকা। আসলে রক্ত ভাসমান বিভিন্ন কোষকে রক্তকণিকা বলা হচ্ছে। যেহেতু অন্যান্য কোষের মতো স্ববিভাজিত হয়ে সৃষ্টি হয় না বলেই এদেরকে কোষ না বলে কণিকা বলা হয়। রক্তের প্রায় 45% হচ্ছে রক্তকণিকা, যেটা রক্তরসের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে। 3 ধরনের রক্তকণিকা পাওয়া যায়, যথা এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে প্লাটিলেট বা অনুচক্রিকা। আমরা একটা একটা করে সবগুলাকেই দেখব। প্রথমে আমরা দেখব লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট বা রেড ব্লাড সেল। এটি মানবদেহের রক্তরসে ভাসমান গোল দ্বি অবতল চাকতির মতো, মানে মাঝখানে জায়গাটা কিছুটা ভিতরের দিকে ডেবে গেছে মনে হয়। নিউক্লিয়াস বিহীন কিন্তু অক্সিজেনবাহী হিমোগ্লোবিন যুক্ত লাল বর্ণের লোহিত রক্তকণিকা। এই কণিকার গড় ব্যাস 7.3 মাইক্রোমিটার এবং গড় স্থূলতা 2.2 মাইক্রোমিটার। কিনারা অপেক্ষা মধ্যভাগ অনেক বেশি পাতলা। এটি আমাদের বিভিন্ন ধরনের মানুষের দেহে বিভিন্ন পরিমাণে থাকে। বিশেষ করে ভ্রূণদেহে 80 থেকে 90 লাখ প্রতি মিলিমিটার প্রতি ঘন মিলিমিটারে, শিশুদের দেহে প্রতি ঘন মিলিমিটারে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষ মানুষের 54 লাখ, পূর্ণবয়স্ক স্ত্রী দেহে 48 লাখ। তবে এই সংখ্যাটি শারীরিক অবস্থার বিভিন্ন কারণে এই সংখ্যার তারতম্য ঘটতে পারে। এই লোহিত রক্তকণিকা কোথা থেকে সৃষ্টি হয়? বিশেষ করে মানব ভ্রূণের প্রাথমিক পর্যায়ে, বিশেষ করে প্রথম 3 সপ্তাহে ইয়ক সেল বা কুসুমথলি থেকে এই অংশটুকু সৃষ্টি হয়। মাধ্যমিক পর্যায়ে 6 মাস বয়স পর্যন্ত যকৃৎ থেকে এবং ভূমিষ্ঠ হওয়ার সময় পুরসুকা, কশেরুকা, স্টার্নাম, শ্রোণীচক্র ও লাল অস্থিমজ্জা থেকে নিউক্লিয়াস যুক্ত বড় এরিথ্রোব্লাস্ট কোষ তৈরি হয়। আমরা দেখব এখন প্রতিটি লোহিত রক্তকণিকার মধ্যে একটি ইম্পর্টেন্ট জিনিস আছে, যার নাম হচ্ছে শ্বাসরঞ্জক কণিকা, বা সায়েন্টিফিক ভাবে যদি বলি তাহলে বলতে হবে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মধ্যে হিম নামক একটি অণু আছে, যে হচ্ছে লৌহ সমৃদ্ধ রঞ্জক পদার্থ, এবং গ্লোবিন হচ্ছে একটি প্রোটিন জাতীয় পদার্থ। একটি লোহিত কণিকার ওজনের 33% হচ্ছে হিমোগ্লোবিন। মানবদেহের সকল লোহিত কণিকার লৌহের সামগ্রিক পরিমাণ দেহের মোট লৌহের প্রায় 65%। প্রতি 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। প্রত্যেক লোহিত কণিকায় 280 মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে।
একটি হিমোগ্লোবিন অণুর যেহেতু 4টি অক্সিজেন অণুর সাথে যুক্ত হতে পারে, তাই একটি লোহিত কণিকাও অন্য কণিকার তুলনায় ক্ষুদ্র হলেও 1 বিলিয়নেরও বেশি সংখ্যক অক্সিজেন অণু বহন করতে পারে। লোহিত কণিকা, পরিণত লোহিত কণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস নাই, মানে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়। এই জন্য প্রতি 4 মাস বা 120 দিন পর পর এই লোহিত রক্তকণিকাটি মরে যায়, ফলে এগুলো আবার নতুন করে তৈরি হয়। আমরা যদি রাসায়নিকভাবে লোহিত কণিকা অ্যানালাইসিস করি, তা দেখতে পাবো এর 60 থেকে 70% হচ্ছে পানি, 30 থেকে 40% হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে প্রায় 90% হিমোগ্লোবিন, অবশিষ্ট 10% প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্টেরল, অজৈব লবণ, অজৈব ফসফেট, পটাশিয়াম ইত্যাদি থাকে। আমাদের পূর্ণবয়স্ক দেহে আমাদের লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে মূলত লোহিত রক্তকণিকার সৃষ্টি হয়, আর আমাদের লিভার এই লোহিত কণিকাগুলোকে ধ্বংস করে দেয়। এইবার আমরা দেখব শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। লিউকোসাইটের আরেক নাম হচ্ছে বর্ণহীন কোষ। এই শ্বেত রক্তকণের প্রধান কাজ হচ্ছে তারা আমাদের দেহকে রোগমুক্ত রাখতে সহায়তা করে। আমাদের শরীরে যে জীবাণুই প্রবেশ করুক না কেন, এদের প্রথম কাজ হবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার জীবাণুটাকে ধ্বংস করে ফেলা। আমাদের বিভিন্ন বয়সের মানুষের শরীরে বিভিন্ন সংখ্যায় এদের অবস্থান। বিশেষ করে নবজাতকের ক্ষেত্রে প্রতি মাইক্রোলিটারে শ্বেত কণিকার সংখ্যা হচ্ছে 9,000 থেকে 30,000। 2 বছরের কম বয়সীদের দেহে 6,200 থেকে 17,000 এবং 2 বছরের বেশি ও পূর্ণবয়স্ক মানবদেহে 4,000 থেকে 10,000, গড়ে 7,000। লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত 700:1। মাত্র মানুষের শরীরে 1%, পরিণত সুস্থ মানুষের রক্তের মাত্র 1% হচ্ছে শ্বেত রক্তকণিকা। এখন আমরা দেখব আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা যদি বেশি হয়ে যায় তাহলে কি হয়, এবং যদি কম হয়ে যায় তাহলে কি হবে। যদি স্বাভাবিকের থেকে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেশি হয় তাকে বলা হচ্ছে লিউকোসাইটোসিস, এবং যদি কম হয় তাহলে তাকে বলা হবে লিউকোপেনিয়া। যদি আমাদের স্বাভাবিকের থেকে যদি কমে যায় তাহলে আমাদের শরীরে রোগের আক্রমণ বেশি হবে, মানে আমাদের শরীরে খুব সহজেই যে কোনো রোগ দিয়ে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। লিউকেমিয়া একটা ক্যান্সার রোগের নাম, এটা আমরা সবাই জানি। এখানে যে কাজটি হয় সেটা হচ্ছে যদি স্বাভাবিক অবস্থার থেকে লোহিত কণিকাগুলো ধ্বংস হয়ে যায় এবং শ্বেত রক্তকণিকার সংখ্যা যে অস্বাভাবিক হারে বেড়ে যায়, তখন এটাকে বলা হয় লিউকেমিয়া, যেটা একটা ব্লাড ক্যান্সারও আমরা বলি। এক্ষেত্রে রোগী মারা যাবে। শ্বেত রক্তকণিকা শুধু যে রক্তেই থাকবে শুধু তাই নয়, কিছু কিছু শ্বেত রক্তকণিকা তার বৈশিষ্ট্য পরিবর্তন করে সে বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে। বিশেষ করে আমরা বলতে পারি কাফ্ফার কোষ নামক একটি স্পেশাল শ্বেত রক্তকণিকা আছে যার অবস্থান হচ্ছে লিভারে। এর কাজ হবে লিভারকে সুস্থতা প্রদান করা, যে কোনো রোগের হাত থেকে রক্ষা করা। রাসায়নিকভাবে যদি আমরা শ্বেত রক্তকণিকাকে অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো এর মধ্যে নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোজেন, লিপিড, কোলেস্টেরল, অ্যাসকর্বিক অ্যাসিড ও বিভিন্ন ধরনের এনজাইম থাকবে। আমরা এক কাজ করি, শ্বেত রক্তকণিকাকে ক্লাসিফিকেশন করি। রঞ্জিত শ্বেত কণিকার সাইটোপ্লাজমে ক্ষুদ্র দানা উপস্থিতির ভিত্তিতে শ্বেত রক্তকণিকাকে 2 ভাগে ভাগ করা যায়, গ্রানিউলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট। প্রথমে বলবো আমরা যদি ছবিগুলো একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবো। আমরা প্রথমে দেখবো আমরা গ্রানুলোসাইট। যে শ্বেত কণিকার সাইটোপ্লাজম দানাদার সেসব কণিকাকেই মূলত গ্রানুলোসাইট বলা হচ্ছে। গ্রানুলোসাইটের নিউক্লিয়াস একাধিক খণ্ড বিশিষ্ট। এক্ষেত্রে আমরা 2 থেকে 7টি খণ্ড দেখতে পাই। জীবাণু শনাক্তকরণের জন্য এই কোষে বিশেষ
এক ধরনের প্রোটিন শৃঙ্খল বহন করে। শ্বেতকণিকার ৭২% হচ্ছে গ্রানুলোসাইট। এটি তৈরি হচ্ছে অস্থিমজ্জার মায়োলোব্লাস্ট নামক এক ধরনের কোষ থেকে মূলত এটি তৈরি হয় এবং এটি সারা দেহে পরিভ্রমণ করে। এদের আয়ুষ্কাল মাত্র অল্প কয়েকদিন, গ্রানুলোসাইটের আয়ুষ্কাল মাত্র 4 থেকে 8 ঘন্টা। এদের লিশম্যান নামক এক ধরনের রঞ্জক পদার্থ দিয়ে রঞ্জিত করা যায়। এই রঞ্জক পদার্থ ধারণ করার ক্ষমতার উপর ভিত্তি করে এদেরকে কয়েক ভাগে ভাগ করা যায়। আমরা একটু দেখি। প্রথমে দেখবো আমরা নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। প্রথমে দেখবো নিউট্রোফিল। এই ধরনের শ্বেত কণিকার সাইজটা হবে গোল। এর ব্যাস হচ্ছে 12 থেকে 15 মাইক্রোমিটার এবং এদের দেহে সাধারণত 2 থেকে 5টি বা 3 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস থাকে। এর কালারটা হবে গোলাপি সাইটোপ্লাজম ও রক্তাভ দানাযুক্ত গ্রানুলোসাইট। শ্বেত রক্তকণিকা 70% হচ্ছে নিউট্রোফিল। প্রতি মাইক্রোলিটারে 4900 থেকে নিউট্রোফিল থাকে। এদের আয়ুষ্কাল হচ্ছে মাত্র 2 থেকে 5 দিন। এরপরে আমরা দেখব হচ্ছে ইওসিনোফিল। এই ধরনের শ্বেতকণিকা গোল, 12 থেকে 17 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট এবং 2 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস থাকে। নীলাভ সাইটোপ্লাজম এদের এবং এদের লালচে কমলা রঙের দানাযুক্ত গ্রানুলোসাইট। শ্বেতকণিকা প্রায় 1.5% হচ্ছে ইওসিনোফিল। রক্তবাহিকা অপেক্ষা এদেরকে পুষ্টি তালিকাতে সবচেয়ে বেশি পাওয়া যায়। এরপরে দেখবো আমরা বেসোফিল। এই ধরনের শ্বেতকণিকা গোল, 12 থেকে 15 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট এবং 2 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস। এটা কালার হচ্ছে নীলচে কালো রঙের দানাযুক্ত। শ্বেত রক্তকণিকা প্রায় 0.5% হচ্ছে বেসোফিল। এদের আয়ুষ্কাল মাত্র 12 থেকে 15 দিন। এরপরে দেখবো আমরা অ্যাগ্রানুলোসাইট। যে শ্বেত রক্তকণিকা সাইটোপ্লাজম দানাবিহীন এবং নিউক্লিয়াসটি বড় ও অখণ্ডাকারিত সেসব কণিকাকে মূলত বলা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। শ্বেতকণিকার প্রায় 28% হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এসব কণিকার অস্থিমজ্জা, লিম্ফয়েড টিস্যু থেকেই মূলত উৎপন্ন হয়। এদের আবার 2টা ভাগ আছে, একটি হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। প্রথমে আমরা দেখব মনোসাইট। যেসব অ্যাগ্রানুলার শ্বেত রক্তকণিকা গোল, এর ব্যাস হচ্ছে 12 থেকে 20 মাইক্রোমিটার, বড় বৃক্ক বা অশ্বক্ষুরাকৃতি অখণ্ডাকারিত নিউক্লিয়াস এবং নীলচে ধূসর সাইটোপ্লাজম যুক্ত সেসব রক্তকণিকাকে মূলত মনোসাইট বলা হচ্ছে। দেহের মোট 4% হচ্ছে শ্বেতকণিকার মনোসাইট। প্রতি মাইক্রোলিটার রক্তে 280টি মনোসাইট পাওয়া যায়। এদের আয়ুষ্কাল মাত্র 2 থেকে 5 দিন। মনোসাইটই হচ্ছে সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা। এরপরে আমরা দেখব লিম্ফোসাইট। যেসব অ্যাগ্রানুলার শ্বেতকণিকা গোল, 6 থেকে 16 মাইক্রোমিটার ব্যাস ও সম্পূর্ণ কোষ জুড়ে গোল অখণ্ডকায়িত নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চারিদিকে ঘিরে সংকীর্ণ নীলাভ সাইটোপ্লাজম যুক্ত সেসব রক্তকণিকাকে মূলত লিম্ফোসাইট বলা হচ্ছে। দেহের 24% হচ্ছে লিম্ফোসাইট। প্রতি মাইক্রোলিটার রক্তে প্রায় 1680টি লিম্ফোসাইট পাওয়া যায়। এদের আয়ুষ্কাল মাত্র 7 দিন। লিম্ফোসাইট হচ্ছে দ্বিতীয় বড় শ্বেত রক্তকণিকা। এগুলো রক্ত প্রবাহে পাওয়া গেলে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে আমাদের লসিকা পর্ব, বিশেষ লিম্ফোয়েড টিস্যুতে, যেমন প্লিহা, পোস্টকনালীর সাবমিউকাসে, থাইমাস, টনসিল এবং অ্যাডেনয়েডে। লিম্ফোসাইটকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বি লিম্ফোসাইট, আরেকটি হচ্ছে টি লিম্ফোসাইট। এদেরকে আমরা অনেক সময় বি কোষ এবং টি কোষ নামেও অভিহিত করি। পরবর্তীতে আমরা বিভিন্ন সময়ে এই বি কোষ এবং টি কোষ সম্পর্কে আরো বিস্তারিত তোমাদেরকে জানাবো। এবার আমরা দেখব অণুচক্রিকা বা প্লেটলেট। এটা মূলত আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। বিভিন্ন কারণে আমাদের শরীর থেকে বিভিন্ন সময়ে রক্তক্ষরণ হয়। যদি
এই অনুচক্রিকা আমাদের শরীরে রক্ত জমা বাঁধতে না পারে, তাহলে আমরা রক্তক্ষরণের কারণেই মারা যাব। তো অনুচক্রিকার প্রথম কাজই হচ্ছে আমাদের ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমরা একটু দেখি। দেহের লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট নামে বড় কোষ থেকে উৎপন্ন রক্তরসে ভাসমান 1 থেকে 4 মাইক্রোমিটার ব্যাসসম্পন্ন অনিয়তকার ঝিল্লি আবৃত সামান্য সাইটোপ্লাজমযুক্ত কিন্তু নিউক্লিয়াসবিহীন কোষ ভগ্নাংশকেই মূলত অনুচক্রিকা বা প্লেটলেট বলা হচ্ছে। প্রতি মিলিলিটার রক্তে এর সংখ্যা হচ্ছে প্রায় 1,50,000 থেকে 3 লক্ষ। আমাদের দেহে প্রতিদিন প্রায় 200 বিলিয়ন বা 20,000 কোটি অনুচক্রিকা উৎপন্ন হচ্ছে। এগুলো আয়ুষ্কাল কিন্তু খুব বেশি দিন না, মাত্র 8 থেকে 12 দিন। এটা মূলত আমাদের যকৃত এবং প্লীহার মাধ্যমে এগুলো কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। অনুচক্রিকা বেশ অনেকগুলো কাজ আছে, আমরা একটু একটা একটা করে দেখব। প্রথমে দেখব কি কি কাজ করে সে। প্রথমে হচ্ছে 1 নম্বর, সংকোচনে সহায়ক অ্যাক্টিন, মায়োসিন ও থ্রোম্বোসেনিন প্রোটিন তৈরি করে। বিভিন্ন এনজাইম বিপুল পরিমাণ ক্যালসিয়াম আয়ন সংশ্লেষণের জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গোলজি বস্তুর অংশ তৈরি করতে। 3 হচ্ছে এটিপি ও এডিপি উৎপন্নের জন্য মাইটোকন্ড্রিয়া তৈরি করতে সহায়তা করে। 4 হচ্ছে বিভিন্ন বাহিকার প্রভাব সৃষ্টিকারী হরমোন সদৃশ পদার্থ তৈরি করতে সাহায্য করে। 5 হচ্ছে ফাইব্রিন তন্তু সৃষ্টির জন্য বিভিন্ন ফ্যাক্টর তৈরি করে। 6 হচ্ছে এন্ডোথেলিয়াল কোষ সৃষ্টি করতে, ক্ষতিগ্রস্ত বাহিকার প্রাচীর নির্মাণ করতে ও ফাইব্রোব্লাস্টের সংখ্যা বৃদ্ধির জন্য বিভিন্ন বৃদ্ধি ফ্যাক্টর উৎপন্ন করতে সাহায্য করে। অনুচক্রিকা শুধু সাইটোপ্লাজমই নয়, ঝিল্লি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। ঝিল্লিতে অবস্থিত গ্লাইকোপ্রোটিন রক্তবাহিকার ক্ষতস্থানে বিশেষ করে এন্ডোথেলিয়ামে যুক্ত হয়ে ঝিল্লি থেকে বিপুল পরিমাণ ফসফোলিপিড নির্গত হয়ে রক্ত জমাটে বিভিন্ন ধাপকে ত্বরান্বিত করতে সচেষ্ট হয়। এই কাজগুলো মূলত অনুচক্রিকাগুলো করতেছে। এই জন্য অনুচক্রিকা আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি রক্তকণিকা। দলগত কাজ, তোমরা দলগতভাবে এই কাজগুলো করবে। শ্বেত রক্তকণিকাগুলো শ্রেণীবিন্যাস করবে এবং শ্বেত রক্তকণিকাগুলো চিহ্নিত চিত্র অঙ্কন করবে। যত দ্রুত সম্ভব করে ফেলো। এইবার তোমাদের মূল্যায়ন, দেখি একটা পরীক্ষা দাও। অদানাদার শ্বেত রক্তকণিকা গুলোর নাম কি? 2, রক্তের কোন কণিকাটি নিউক্লিয়াসবিহীন? 3, রক্তের কোন কণিকাটি সবচেয়ে ক্ষুদ্রাকার? 4, রক্তের কোন কণিকাকে প্লেটলেট বলা হয়? দেখি বলতে পারো কিনা। আশা করি তোমরা বলতে পারবে। বাড়ির কাজ, তোমরা এই কাজগুলো অবশ্যই বাড়িতে করে রাখবে। সেটা হচ্ছে এই 3 ধরনের রক্তকণিকাগুলোর মধ্যে পার্থক্য লিখবে। এদের বৈশিষ্ট্যগুলো যদি ভালো করে খেয়াল করো তাহলে তোমরা অবশ্যই বেশ অনেকগুলো পার্থক্য লিখতে পারবে। আশা করি আমার আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা রক্তের সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এছাড়াও যদি আরো কিছু তোমাদের জানতে ইচ্ছে করে তাহলে আমাদের ক্লাসে যে পাঠ্য বইটি আমরা নির্ধারণ করেছি সেই বইটির রক্ত ও সঞ্চালন চ্যাপ্টারে গিয়ে তোমরা রক্ত চ্যাপ্টারটা ভালো করে দেখতে পারো। সেখান থেকে তোমরা বেশ ভালো উপকৃত হবে। সবাইকে আমার ক্লাসটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।